হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট ক্র্যাক। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা জেনারেল ইংলিশের উপরে এই চ্যানেলে একটা সিরিজ ভিডিও আনতে চলেছি। তো আজকে আমরা সেই সিরিজের ফার্স্ট লেসন, দ্যাট ইজ বেসিক স্ট্রাকচার, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বেসিক স্ট্রাকচারে আমরা একদম ইংলিশের একদম বেসিক লেভেলের কিছু জিনিস নিয়ে আলোচনা করব আজকে। বেসিক জায়গাটাকে আমরা আরও একটু স্ট্রেংথ বাড়িয়ে নেব, নিয়ে আমরা অ্যাডভান্স পার্টগুলোতে ফোকাস করব। বেসিক পার্টগুলো কখনোই তোমার এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট নয়, তবুও একটা জিরো লেভেল থেকে বেসটা তৈরি করতে হলে এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি। সেই কারণে আমি এইগুলো নিয়ে একটু আলোচনা করে পরপর আমরা বাকি টপিকগুলো অ্যাডভান্স যেগুলো টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একদম আমরা জানি ইংলিশে A to Z যে 26 লেটার্স রয়েছে, 26 এই লেটার্সগুলোকে একত্রে কি বলা হয়? অ্যালফাবেট। ওকে, এইবার এই অ্যালফাবেটগুলোকে আবার উচ্চারণের দিক দিয়ে মানে সাউন্ডের দিক থেকে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। কি কি? ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? না, যারা সেলফ সাউন্ডিং লেটার্স, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা আমরা লেটার পেলাম, এরা দেখো সেলফ সাউন্ডিং, এরা সবাই কি সেলফ সাউন্ডিং। এই সেলফ সাউন্ডিং ওয়ার্ড, এদের কিন্তু কারো সাপোর্ট লাগে না, নিজেরাই নিজেদের মতো করে উচ্চারণ করতে পারে, উচ্চারিত হতে পারে। বাকি যে 21 লেটারগুলো পড়ে রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? কনসোন্যান্ট। এরা কিন্তু সেলফ সাউন্ডিং নয়, এদের সাউন্ডের জন্য কি করতে হয়? এই সমস্ত পাঁচটা যে ভাওয়েলস রয়েছে এদের উপর ডিপেন্ড করতে হয়। লাইক বি, সি, ডি, এফ, এইভাবে ওয়াই আপ টু জেড অবধি এই যে 21 লেটার্স রয়েছে যাদেরকে আমরা কনসোন্যান্ট বলছি, এদেরকে যদি আমরা প্রোনাউন্স করতে যাই দেখবে বি এর সঙ্গে দেখো একটা ই চলে আসছে, তাই না? আবার দেখো ডি এর সঙ্গে আবার একটা ই চলে আসছে। আবার দেখো এফ এর সঙ্গে, এফ এর ঠিক আগে উচ্চারণ করতে গেলে একটা এ চলে আসছে। তো এইভাবে কোনো কনসোন্যান্ট ভাওয়েল ছাড়া কিন্তু সাউন্ড আনতে পারে না, সেই কারণে এদেরকে আমরা কি বলি? কনসোন্যান্ট। আর একটা জিনিস এখান থেকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল জিনিসটা কি? সেমি ভাওয়েল হচ্ছে এদেরই মধ্যে দুটো কনসোন্যান্টের মধ্যে এমন দুটো লেটার রয়েছে, সে দুটো হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই ডাব্লিউ এবং ওয়াই এরা হচ্ছে সেমি ভাওয়েল। কেন? কারণ এই ডাব্লিউ এবং ওয়াই এই লেটার দুটোকে আমরা যখন কোনো একটা ওয়ার্ডে ব্যবহার করি তখন এদের সাউন্ডটা অনেকটা ভাওয়েলের মতো শুনতে লাগে। দ্যাটস ওয়াই এরা কনসোন্যান্ট হলেও এদেরকে ভাওয়েলের মতো একটা ফিচার যেহেতু লক্ষ্য করা যায়, তাই এদেরকে আমরা সেমি ভাওয়েলও বলে থাকি। ওকে, তাহলে আমরা এই কনক্লুশনে আসতেই পারি যে কতগুলো লেটার্স মানে কয়েকটা লেটার্স, সেট অফ লেটার্স যদি আমরা ঠিকঠাক একটা অ্যারেঞ্জ করতে পারি এবং তার একটা মিনিং থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। এইবার এই যে ওয়ার্ডটা সিঙ্গেল লেটার্ড হতে পারে, সিঙ্গেল লেটার্ড, আবার মাল্টি লেটার্ড হতে পারে। ঠিক আছে, মাল্টি লেটার্ড। সিঙ্গেল লেটার্ড বলতে কি বোঝাচ্ছি? সিঙ্গেল লেটার্ড ওয়ার্ড একটাই আছে, সেটা হচ্ছে আই। আরেকটাও আছে এ। ওকে, এ অর্থাৎ একটি, আই অর্থাৎ আমি। এই দুটোকে বলা হয় সিঙ্গেল লেটার্ড। অর্থাৎ ওয়ার্ডের মধ্যে আমরা একটা লেটার থাকলেও ওয়ার্ড বলবো, তাকে বলতে পারি। আবার একের বেশি যেখানে লেটার রয়েছে সেটাকে আমরা বলবো মাল্টি লেটার্ড। লাইক ইউ, পেন, বক্স, এটসেট্রা। ওকে, এগুলোতে দেখো অনেকগুলো করে লেটার রয়েছে।
ওকে, এইবার এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো একটা ওয়ার্ড আমরা তখনই উচ্চারণ করতে পারবো যতক্ষণ না সেখানে একটা ভাওয়েল আমরা সেট করছি। দেখো, ইভেন এটা সিঙ্গেল লেটারদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো যে আই এবং এ এরা দুজনে সিঙ্গেল লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানেও দেখো এগুলো কিসের মতো বিহেভ করছে, আই, অর্থাৎ ভাওয়েল হিসাবে বসেছে। সিমিলারলি মাল্টি লেটার দেখো, ইউর মধ্যে দেখো, ইউর মধ্যে আমরা যদি দেখি ওটা এবং ইউটা কি, এখানে হচ্ছে ভাওয়েল। পেনের মধ্যে ইটা হচ্ছে ভাওয়েল, বক্সের মধ্যে ওটা হচ্ছে ভাওয়েল। অর্থাৎ এমন কোনো ওয়ার্ড আমরা পাবো না যেখানে কোনো ভাওয়েলই নেই। তাহলে ভাওয়েল না, যদি না কোনো একটা সেট অফ লেটার্সের মধ্যে ভাওয়েল না থাকে, তাহলে সেই যে সেট অফ লেটার্স এগুলোকে কখনোই আমরা উচ্চারণ করতে পারবো না। ভাওয়েল ইনটু মাস্ট, ভাওয়েলটা মাস্ট আমাদেরকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এই গেল আমাদের ওয়ার্ডের কনসেপ্ট। ওকে, এরপরে আমরা সিলেবেল নিয়ে কিছু জায়গা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ড যেগুলো আমরা বাক্যে ব্যবহার করি সেগুলোকে কি বলে, পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে যে ওয়ার্ডগুলো বিভিন্ন টাইপের যে ওয়ার্ড রয়েছে, বিভিন্ন টাইপের ওয়ার্ড রয়েছে, লাইক কেউ কেউ নাম বোঝায়, কেউ কেউ নামকে কোয়ালিফাই করে, কেউ কেউ লিঙ্কিং কাজ করে, জুড়ে দেওয়ার কাজ করে, কেউ কেউ কাজ অ্যাকশন করে। ঠিক আছে, এগুলোকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ বলে থাকি, যেগুলোকে আমরা স্পিচ অর্থাৎ কোনো বক্তব্য, তার মধ্যে এই যে স্পিচ এর মধ্যে আমরা ইউজ করে থাকি এই ওয়ার্ডগুলোকে। ঠিক আছে, সেগুলোকে আমরা কি করি, 8টা ভাগে ভাগ করতে পারি। তাহলে পার্টস অফ স্পিচ কটা, 8টা। পার্টস অফ স্পিচ বলতে আমরা যদি বলে কি বুঝি, যে ওয়ার্ডগুলোকে, যত রকমের ওয়ার্ড রয়েছে এবং সেগুলো সেন্টেন্সে ইউজ হয়, সেগুলোকে আমরা একটা সেই ধরনের ওয়ার্ডগুলোকে, বিভিন্ন টাইপগুলোকে 8টা ভাগে ভাগ করতে পারি। এই 8টা ভাগকে আমরা কি বলছি, পার্টস অফ স্পিচ। তার মধ্যে দেখো প্রথম কি আছে, নাউন, অর্থাৎ যেগুলো নাম বোঝাবে। ওকে, নেক্সট আসো প্রোনাউন, অর্থাৎ এই নাউনকে রিপ্লেস করে বসবে। ওকে, নেক্সট চলে এসো নাম্বার 3, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই নাউন এবং প্রোনাউন দুজনকে কোয়ালিফাই করবে, সেগুলোকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। নেক্সট ভার্ব, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যখন কোনো একটা ওয়ার্ড কোনো কাজ পারফর্ম করবে, অর্থাৎ কোনো অ্যাকশনকে পারফর্ম করবে, সেগুলোকে আমরা কি বলবো, ভার্ব। ওকে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব জিনিসটা কি না, যেমন আমরা দেখলাম নাউন বা প্রোনাউনকে কোনো অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, ঠিক তেমনি কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্বকে কে কোয়ালিফাই করবে, অ্যাডভার্ব কোয়ালিফাই করবে। এটাও মাথায় রাখতে হবে, একটা অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বকে নয়, অন্য কোনো একটা অ্যাডভার্বকেও সে কোয়ালিফাই করতে পারে। ওকে, নেক্সট চলে এসো প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থাৎ প্রিপোজিশন, অর্থাৎ পূর্বে সেটা একটা লোকেট করবে, কার পূর্বে, কোনো নাউন বা প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, বসে কি করবে, বাক্যের অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোর রিলেশন বাকিগুলোর সাথে বুঝিয়ে দেবে। লাইক আই গো টু স্কুল। ওকে, গো টু স্কুল, তাহলে টু এর পরে যখন ওই যে আমরা স্কুলটা বসালাম, ওই স্কুলটা কি করছে, বাকি আই গো এর সাথে একটা রিলেশন তৈরি করছে, যে আমি কোথায় যাই, আমি স্কুলে যাই। ঠিক আছে, স্কুলের প্রতি যাই বা স্কুলের দিকে যাই, রাইট? এইভাবে সে একটা প্রেপোজিশনের মতো সে কাজ করছে। নেক্সট চলে এসো কনজাংশন। কনজাংশন কি, যখন কোনো দুটো সাবজেক্ট বা দুটো কোনো ক্লজ, কোনো কিছু দুটো সেন্টেন্স, এগুলোকে আমাদের যুক্ত করার কাজ পড়ে, সেখানে আমরা কি করব, কনজাংশনকে ইউজ করব, রাইট? অ্যান্ড, বাট, এগুলো হচ্ছে সবই কনজাংশনের এক্সাম্পল। নেক্সট চলে এসো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন অর্থাৎ এই যে আমরা একটা বাক্যে যে একটা সাবজেক্ট কাজ করে, তার তো বিভিন্ন ফিলিংস, ইমোশনগুলো থাকে, সেগুলোকে যখন আমরা কোনো ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করি, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারজেকশন। ঠিক আছে, আমি এখানে তোমাদের এক্সাম্পলগুলো ডিটেলসে বললাম না, জাস্ট আমি 8টা টাইপ নিয়ে আলোচনা করে দিলাম, কারণ এই প্রত্যেকটা পার্ট
পার্টস অফ স্পিচকে নিয়ে আমরা ইন ফিউচার ক্লাসগুলোতে আমরা ডিটেলসে ডিসক্রাইব করব। জাস্ট একটা জিস্ট আইডিয়া তোমাদেরকে আমি ডিসকাস করার চেষ্টা করলাম। নেক্সট চলে আসো সিলেবল। এই যে আমরা আগের স্লাইডে দেখছিলাম যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর যে ফরমেশনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যদি এই ওয়ার্ডগুলোকে কোনো প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে প্রোনাউন্স করতে হয়, সেখানে করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি যে কোনো একটা ওয়ার্ড যখন উচ্চারণ করতে যাচ্ছি তখন সেই ওয়ার্ডটার পুরোপুরি সম্পূর্ণটা কতটুকু অংশ আমরা সেটার উচ্চারণ করতে পারছি, ঠিক আছে, সেইটাকে আমরা বলছি একটা সিলেবল। অর্থাৎ একটা গোটা ওয়ার্ড রয়েছে, এটা মনে করো একটা গোটা ওয়ার্ড, কমপ্লিট ওয়ার্ড, তার ছোট্ট ছোট্ট অংশ, এই ছোট্ট ছোট্ট অংশ অর্থাৎ যে পর্যন্ত করে উচ্চারণ করতে গিয়ে আমাদের কি হচ্ছে, শ্বাসবায়ু অর্থাৎ আমাদের রিদিমটা, উচ্চারণ করার রিদিমটা স্টপ হচ্ছে, কিছুটা করে পজ হচ্ছে। ওকে, তাহলে এই যে পার্টটুকু পেলাম একটা, এটা হচ্ছে কি একটা পার্ট, এটা একটা সিলেবল। এই যে আবার পার্টটা পেলাম, এটা একটা সিলেবল। এই যে পার্টটা পেলাম, এটা একটা সিলেবল, আবার এটা একটা সিলেবল। তাহলে এইভাবে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে আমরা উচ্চারণ করতে পারি, একেবারে বলতে কোনো রকম বাধা ছাড়া, অর্থাৎ এই যে বাকযন্ত্র যেগুলোর সাহায্যে আমরা কোনো ওয়ার্ডকে উচ্চারণ করছি, সেগুলো করতে গেলে তো একটা রিদিম ব্রেক আসে, সেই পজটাকে আমরা, যেখানে গিয়ে পজ হয়ে যাচ্ছে সেই পার্টটুকুকে আমরা বলবো একটা সিলেবল, একটা পার্ট। লাইক তার মধ্যে যদি আমি আসি মোনোসিলেবল। মোনোসিলেবল কি, যে ওয়ার্ডের মধ্যে একবারই পুরো ওয়ার্ডটাকে তুমি উচ্চারণ করতে পারবে, ঠিক আছে। লাইক কাউ, কাউ ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গেলে পুরো আমাদের শ্বাসবায়ু বাধা পায় না, একেবারে ফ্ললেসলি আমরা এটাকে বলতে পারি। বা পেন, পেন উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু দুবার ধরে উচ্চারণ করতে হয় না, একবারেই আমরা ফ্ললেসলি এটা উচ্চারণ করতে পারি। সিমিলারলি যদি আমি ডাইসিলেবল আসি, ডাইসিলেবল অর্থাৎ দুটো ব্রেকেজ, অর্থাৎ একটা ওয়ার্ডের মাঝখানে একবার পজ আসবে, অর্থাৎ এই একটা সিলেবল হবে, এই একটা সিলেবল হবে, ঠিক আছে। তাহলে সেটা কীরকম ভাবে হচ্ছে দেখো, যেমন আমি বললাম টিম্বার, টিম্বার, টিম্বার মানে কি, কাঠের গুঁড়ি। তাহলে দেখো টিম্বার, এই টিম্বার উচ্চারণ করতে গিয়ে টিম বলার পর একটা পজ আসছে, তারপরে বারটা উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে আমরা দুটো সিলেবল পেয়ে যাচ্ছি। সিমিলারলি ট্রাই সিলেবল, দেখো বাটারফ্লাই, বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাইকে উচ্চারণ করতে গেলে বাটারফ্লাই, এই তিনটে কি এসে যাচ্ছে, পার্ট এসে যাচ্ছে, তিনটে সিলেবল এসে যাচ্ছে, তাহলে তিনটে সিলেবল অর্থাৎ ট্রাই সিলেবল। ওকে, নেক্সট হচ্ছে পলিসিলেবল। পলিসিলেবল বলতে কি, পলিসিলেবল বলতে বোঝায় যেখানে তিনের বেশি এই পজ আসবে, অর্থাৎ তিনের বেশি সিলেবল আসবে, তাকে আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড। লাইক অটোমোবাইল, অটোমোবাইল, তাহলে অটোমোবাইল কটা এলো, অটোমোবাইল, এই যে চারটে পার্ট, চারটে সিলেবল এসে গেল, অর্থাৎ 3+ হয়ে গেল, তখন আমরা তাকে কি বলছি, পলিসিলেবল। ওকে, তাহলে মোনোসিলেবল অর্থাৎ একটা সিলেবল, ডাইসিলেবল অর্থাৎ দুটো সিলেবল, ট্রাইসিলেবল যখন তিনটে সিলেবল একটা ওয়ার্ডের মধ্যে, আর তিনের বেশি, ঠিক আছে, তিনের বেশি যখন হয়ে যাচ্ছে, তিনের বেশি হয়ে গেলে হয়ে যাবে কি 3+ যখন হয়ে যাবে, অর্থাৎ 4, 5, 6 এগুলো হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি পলিসিলেবল। ওকে, তাহলে এটা দুটো, এগুলো প্লাস নয়, এগুলো একটা করেই। ওকে, একটা সিলেবল যখন মোনোসিলেবিক, দুটো সিলেবল যখন ডাইসিলেবিক, তিনটে সিলেবল যখন ট্রাইসিলেবিক, আর 3+ অর্থাৎ 4, 5, 6 আপ টু এনি নাম্বার, এটা হবে পলিসিলেবল। রাইট, তাহলে আমরা সিলেবল সম্পর্কেও একটা কনসেপ্ট পেয়ে গেলাম। নেক্সট চলে আসবো আমরা ফান্ডামেন্টালস অফ সেন্টেন্স স্ট্রাকচারে। অর্থাৎ আমরা জানি যেমন কয়েকটা লেটার পাশাপাশি বসে যেমন একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করে, তেমনি কিছু ওয়ার্ড মিলিয়ে
অর্থাৎ ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এটা যখন একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে বাক্যে বসে, একটা কিছু ফরমেশন তৈরি করে যার মাধ্যমে একজন সাবজেক্ট অর্থাৎ একজন স্পিকার কিছু একটা সে মনের ভাব প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে, সেটাকে আমরা কি বলবো? একটা সেন্টেন্স। ওকে, এটা হয়ে যাবে কি একটা সেন্টেন্স। অর্থাৎ the basic structure of a sentence is SVO. S for here, S for here subject, S for here subject, অর্থাৎ যে বাক্যে কাজটা করবে, একটা বাক্য গঠন করতে গেলে সেখানে একটা কি থাকে? ভার্ব থাকে। সেই ভার্বের অ্যাকশনটা যে পারফর্ম করবে সে কি হবে? সাবজেক্ট। ওকে, যেটা কাজ করছে, যে ফাংশন ওয়ার্ডটা আছে সেটাকে আমরা বলবো ভার্ব, অ্যান্ড দিস ইজ দ্য অবজেক্ট পার্ট। অবজেক্ট পার্ট মিনস ভার্ব যে অ্যাকশনটা করছে বা সাবজেক্ট যে অ্যাকশনটা করছে তার এফেক্ট যে পার্টে আমরা ডিসকাস করব বা লিখব সেটাকে বলবো অবজেক্ট পার্ট। এইবার তাহলে সাবজেক্ট আমরা কি পাচ্ছি না, একটা বাক্যে যে ভার্বটা পারফর্ম করছে সেই ভার্বটা কি হচ্ছে? যে পারফর্ম করছে সেই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমরা এখানে 1 নম্বর স্টেটমেন্টে বলতে পারি ডুয়ার অফ দ্য অ্যাকশন, ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ কল্ড সাবজেক্ট। ওকে, ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ কল্ড সাবজেক্ট। নেক্সট চলে এসো ভার্ব। এখানে আর একটা জিনিস আছে, আমি একটু ক্লারিফাই করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বাক্যে ভার্বগুলো ব্যবহৃত হয় এটা মূলত 2 রকমের হতে পারে। কি কি? নাম্বার 1 হচ্ছে অ্যাকশন ওয়ার্ড অর্থাৎ অ্যাকশন ভার্ব অ্যান্ড নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন এটা আবার কি ব্যাপার? যে অ্যাকশন ওয়ার্ড বলতে তো আমরা ভার্বকেই বুঝি, আবার নন অ্যাকশন ব্যাপারটা কি? এটার একটা ব্যাপার আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাকশন বলতে কি? যে ভার্ব, সবাই তো অ্যাকশন ওয়ার্ড, নন অ্যাকশনও একটা ভার্ব, অ্যাকশনও একটা ভার্ব, কিন্তু যে অ্যাকশন করতে গেলে কোনো মুভমেন্ট হয়, লাইক তুমি পড়ছো, রিডিং। ওকে, রিডিং করতে গেলে তোমার লিপস, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, বিভিন্ন লিম্স কাজ করছে, তোমার ব্রেন কাজ করছে, তোমার কিছু লিখছো, কিছু হাত কাজ করছে, এইগুলো তোমার মুভমেন্ট করছে। অর্থাৎ যে অ্যাকশনগুলো পারফর্ম করতে গেলে, যে ভার্বগুলো পারফর্ম করতে গেলে মুভমেন্ট হয় সেগুলোকে আমরা কি বলবো? অ্যাকশন ওয়ার্ড। নন অ্যাকশন কোনগুলো বলবো? যেগুলো স্টেট অফ বিং বোঝাবে। কি বোঝাবে? স্টেট অফ বিং। স্টেট অফ বিং বলতে কি? মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, I am a student. ওকে, I am a student। আর একটা আমি সেন্টেন্স লিখছি, we learn English। ওকে, এইবার একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে এখানে সাবজেক্ট কে? আমি, তাই তো? আই অ্যাম আ স্টুডেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, আমার সম্পর্কে কিছু বলা হচ্ছে। এটা হয়ে গেল কি আমাদের ভার্ব। এ স্টুডেন্টটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট পার্ট। এবার অবজেক্ট কি অবজেক্ট নয় অন্য কিছু, সেটা আমরা পরে আসছি। তাহলে এইবার যদি আমরা এই রেসপেক্টে আমরা সেকেন্ড সেন্টেন্সটাকে দেখি, তাহলে দেখব উইটা হচ্ছে এখানকার সাবজেক্ট, লার্নটা হচ্ছে ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট পার্ট। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা ভার্বটাকে দেখি লার্ন, এই লার্নটা কি হবে? অফকোর্স অ্যাকশন ওয়ার্ড, মুভমেন্ট আছে। আর যদি আমরা দেখি যে এই পার্টটার ক্ষেত্রে অ্যাম, তাহলে অ্যাম মানে কি? জাস্ট একটা কিছু বোঝাচ্ছে যে আই অ্যাম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি হই কিছু একটা, তাহলে আমার কিছু একটা জাস্ট হওয়া বোঝাচ্ছে। সেখানে কি ভার্ব কোনো সেইভাবে অ্যাকশন করছে না, সেই কারণে এই অ্যামটাকে আমরা কি বলবো? নন অ্যাকশন।
ঠিক আছে, এই এম ভার্বটাকে কি বলবো, নন অ্যাকশন। অর্থাৎ একটা কিছু বোঝাচ্ছে, অর্থাৎ স্টেট অফ বিং বোঝাচ্ছে, বাট কোনো সেইভাবে অ্যাকশন পারফর্ম করছে না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো লার্ন যে ভার্বটা, সেখানে দেখছি একটা মুভমেন্ট হচ্ছে, একটা অ্যাকশন হচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দুটো ভার্ব সম্পর্কে কনসেপ্ট পেলাম, যে অ্যাকশন ওয়ার্ড আর অ্যাকশন ভার্ব অ্যান্ড নন অ্যাকশন ভার্ব। ক্লিয়ার? এইবার যদি আমরা সাবজেক্টের রেসপেক্টে দেখি, এখানে যে আমরা প্রথম কি দেখেছিলাম, ডুয়ার অফ দ্য অ্যাকশন। সাবজেক্ট কাকে বলবো, ডুয়ার অফ দ্য অ্যাকশন। কোন ক্ষেত্রে সেটা, ডুয়ার অফ দ্য অ্যাকশন সাবজেক্ট তখনই হবে যখন ভার্বটা অ্যাকশন ভার্ব হবে। অ্যাকশন ভার্ব যখন হবে তখন সেটা ডুয়ার। অর্থাৎ আমরা যদি ভার্বকে হু দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো, হু লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ, তাহলে এই যে হু এর উত্তরটা পেলাম, এটাকে আমরা বলবো কি, ডুয়ার। অর্থাৎ সাবজেক্ট কখন ডুয়ার হয়, যখন ভার্বটা অ্যাকশন ভার্ব হবে, অর্থাৎ হু এর উত্তর পাবো, সেটাকে বলবো ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ সাবজেক্ট। কিন্তু আবার লক্ষ্য করো, এখানে আইটাও তো আমরা সাবজেক্ট বলেছিলাম না, কি করে হলো? তাহলে নন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে সাবজেক্ট পাবো? আমরা একটু যদি খেয়াল করে দেখি, যে আমরা দুটো জিনিস পড়ে এসেছিলাম, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলতে কি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেও আমরা কি বলি, সাবজেক্ট বলি। সেক্ষেত্রে তাহলে আমরা 2 নম্বর স্টেটমেন্টে লিখতে পারি তো, যে সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ যাকে কেন্দ্র করে বাক্যে কিছু বলা হচ্ছে সেও তো সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা হু এর উত্তর পাচ্ছি না, কিন্তু আমরা সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ এই আয়ের সম্পর্কে বাক্যে কিছু বলা হচ্ছে, যে আমি কিছু একটা, অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্টকে কি হিসাবে, আইকে কি হিসাবে সাবজেক্ট বলছি, সেন্ট্রাল আইডিয়া হিসাবে। আর 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইটাকে কিভাবে সাবজেক্ট বলছি, না ডুয়ার অফ দ্য অ্যাকশন হিসাবে। তাহলে আমরা যদি এখানে কনক্লুড করি, কি পেলাম, যদি নন অ্যাকশন ভার্ব হয়, তার যে সাবজেক্টটা হয় সেন্ট্রাল আইডিয়া হিসাবে সাবজেক্ট, আর যদি ভার্বটা অ্যাকশন ওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হু এর অ্যান্সার পাবো, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো, সেটাকে কি বলবো, ডুয়ার অফ দ্য অ্যাকশন সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দুটো উপায়ে হতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে এসো ও পার্টটা, অর্থাৎ অবজেক্ট পার্টটা। অবজেক্ট কোনো বাক্যের তখনই হয়, হবে যখন সেই পার্টটা কি হবে, যখন সেটা অ্যাকশন ভার্বের হোয়াট বা হুমের অ্যান্সার হবে। কিসের বললাম, হোয়াট বা হুমের। অর্থাৎ ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে কোনো উত্তর আমরা পাই, তাহলে তাকে বলবো অবজেক্ট, অর্থাৎ রিসিভার অফ দ্য অ্যাকশন, যে ভার্বের কাজটা রিসিভ করবে, ভার্বের এফেক্টটা রিসিভ করবে, রিসিভার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ সেক্ষেত্রে সাবজেক্টটাকে কি হতে হচ্ছে, অ্যাকশন ভার্ব হতে হচ্ছে। লাইক আমরা যদি দেখো 2 নম্বর সেন্টেন্সটাকে দেখি, উই লার্ন ইংলিশ, অর্থাৎ আমরা শিখি ইংরেজি। তাহলে আমরা যদি লার্ন ভার্বটাকে এখানে কোশ্চেন করি হোয়াট দিয়ে, হোয়াট, উই লার্ন হোয়াট, তাহলে উই লার্ন ইংলিশ, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে যদি হোয়াট বা হুম দিয়ে ভার্বকে কোশ্চেন করে অ্যান্সার পাই, তাহলে এই যে ইংলিশটা, এক্ষেত্রে আমরা কি বলবো, অবজেক্ট নাকি অবজেক্ট ইকুইভ্যালেন্ট? অফকোর্স অবজেক্ট বলবো, কারণ হোয়াটের উত্তর হচ্ছে। বা আমি বললাম আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তাহলে আমি যদি কোশ্চেন করি লাইকটাকে, আই লাইক হুম, দেখো এখানে হোয়াটের উত্তর হয়তো পাচ্ছি না, কিন্তু হুম দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে আই লাইক হুম, আই লাইক ইউ। তাহলে এই যে হুম দিয়েও যদি প্রশ্ন করে উত্তর পাই, সেটাও হবে কি, অবজেক্ট, অর্থাৎ রিসিভার অফ দ্য অ্যাকশন। ক্লিয়ার? তাহলে এই যে 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই যে ইংলিশটাকে অবজেক্ট বলতে পারি। কিন্তু আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা দেখি, এখানে আমরা যদি এমকে প্রশ্ন করি আই অ্যাম হোয়াট, আই অ্যাম হুম, সেক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবে উত্তর কিছু পাচ্ছি না। বরং তাহলে আমরা এটাকে কি বলবো, অবজেক্ট না বলতে পারলেও এটাকে আমরা অবজেক্ট ইকুইভ্যালেন্ট বলতে পারি, যে অবজেক্টের মতোই কিন্তু অবজেক্ট নয়। কেন নয়? কারণ যেহেতু সেটা ভার্বের হোয়াট বা হুমের প্রশ্ন নয়, সেই কারণে এটা অবজেক্ট নয়। তাহলে কি, তাহলে এটা
একটা জিনিস হতে পারে, সেটাকে আমরা বলতে পারি, যেহেতু এটা সাবজেক্টকে কোয়ালিফাই করছে, অর্থাৎ সাবজেক্ট কি সেটা বোঝাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলতে পারি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি এটাকে। ওকে, ইকুইভ্যালেন্টলি আমরা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রেপোজিশনাল অবজেক্ট, এইভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো অনেক কিছু টার্ম এই অবজেক্ট ইকুইভ্যালেন্ট পার্টে আমরা পাবো। আর যদি বলে অবজেক্ট, তাহলে সেটা আমরা ভার্বের হোয়াট বা হুমের অ্যান্সার হিসাবে, অর্থাৎ রিসিভার অফ দ্য অ্যাকশন হিসাবে পাবো। ক্লিয়ার? আশা করি একটা তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে একটু সমস্যা হলো তারা ভিডিওটাকে আরো একটু রিভাইন্ড করে দেখে নিতে পারো, তাহলে আশা করি তোমরা বুঝে যেতে পারবে। নেক্সট পার্টে আমরা দেখব সাবজেক্ট প্রেডিকেট। ছোটবেলায় আমরা সবাই পড়ে এসেছিলাম সাবজেক্ট প্রেডিকেট, সেটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। সাবজেক্ট, একটু আগেই আমি যেটা বললাম যে যাকে কেন্দ্র করে কিছু বলা হচ্ছে, ঠিক আছে? লাইক আই টিচ ইংলিশ। এক্ষেত্রে আমি আইটাকে কি বলবো? আইটাকে আমি বলবো সাবজেক্ট, কারণ এই আই সম্পর্কে বাক্যে কিছু বলা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কে হয়ে গেল আমার এখানে আই। আর প্রেডিকেট অর্থাৎ কি? যে আয়ের সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটাকে কি বলবো? প্রেডিকেট। তাহলে টিচ ইংলিশ, এই পার্টটাকে আমরা কি বলবো? প্রেডিকেট। ওকে, তাহলে এখানে দেখো আমরা টিচ অর্থাৎ এটাকে ভার্ব, ইংলিশ হোয়াটের বা উত্তর, তাহলে এটাকে কি বলতে পারি? অবজেক্ট। তাহলে প্রেডিকেট পার্টে কারা কারা থাকে? প্রেডিকেট পার্টে থাকে অবজেক্ট, ভার্ব বা অবজেক্ট ইকুইভ্যালেন্ট জিনিসগুলোও থাকতে পারে। সেটা নন অ্যাকশন হতে পারে, অ্যাকশন হতে পারে, যাই হোক না কেন সেটা হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যখন বাক্যে কিছু বলা হবে সেই পার্টটাকে আমরা বলবো প্রেডিকেট, আর যাকে কেন্দ্র করে কিছু বলা হচ্ছে সেটাকে বলবো সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্রেডিকেট এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, আমরা তাহলে মুভ করতে পারি নেক্সট পার্ট, সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। আমরা যে সমস্ত সেন্টেন্সগুলোকে নিয়ে লেখালেখি করি বা বলি, সেইগুলো সেন্টেন্সকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমরা দুটো ভাগ পাবো, একটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ আর একটা হচ্ছে মিনিং ওয়াইজ। স্ট্রাকচার ওয়াইজ আমরা তিনটে ভাগ পাই। কি কি? স্ট্রাকচার বলতে আমরা যেটা দেখে এলাম যে এসভিও, এই এসভিও ফরমেশনটার উপর ডিপেন্ড করে আমরা সিম্পল সেন্টেন্স দেখতে পাই, কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাই, কম্পাউন্ড দেখতে পাই। এইগুলোর মধ্যে যদি ডিফারেন্সিয়েট করি, আমাদের একটা ক্লজ নামক কনসেপ্ট এসে যাবে। ঠিক আছে? যখন একটা সিঙ্গেল ক্লজ হয় তখন সেটা সিম্পল সেন্টেন্স বা নর্মালি আমরা এটাকে আমরা এসভিও কনসেপ্ট দ্বারাও ডিনোট করতে পারি। যদি একের বেশি ক্লজ এখানে থাকে সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর একের বেশি ক্লজ থাকবে অথচ সেগুলো কি থাকবে? বিভিন্ন কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে, সেটাকে বলবো কম্পাউন্ড। এই স্ট্রাকচার ওয়াইজ সেকশনগুলো নিয়ে আমরা পরে কোনো একটা ভিডিওতে ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে আমরা জাস্ট সেন্টেন্সের টাইপগুলো সম্পর্কে একটা ধারণা রাখছি। এরপর মিনিং ওয়াইজ যদি আসি, আমরা প্রথম দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স বা যেটাকে আমরা স্টেটমেন্টও বলে থাকি। এখানে অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো ঘটনা সাধারণভাবে বলা হয়, বর্ণনা করা হয়, ডেসক্রাইব করা হয় কোনো ইনফরমেশন। ওকে, লাইক দিস। ইম্পারেটিভ অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো কমেন্ট, কোনো অ্যাডভাইস বা কোনো রিকোয়েস্ট এইগুলো পারফর্ম করে সেগুলোকে বলবো ইম্পারেটিভ, অর্থাৎ কোনো আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট এগুলো, ওকে, উপদেশ, এইগুলো টাইপের সেন্টেন্স যেগুলো, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ। নেক্সট ওয়ান ইন্টারোগেটিভ, যেগুলোর মাধ্যমে কোয়েশ্চেন করা হয় বা প্রশ্ন করা হয় সেটাকে কি বলবো? ইন্টারোগেটিভ। ওকে, নেক্সট হচ্ছে অপটেটিভ। অপটেটিভ মিনস উইশ করা, এই যে হ্যাপি বার্থডে, গুড মর্নিং, মে ইউ লিভ লং, মে আওয়ার লিডার লিভ লং, মে গড ব্লেস ইউ, দিস টাইপ অফ সেন্টেন্সেস, এগুলো হচ্ছে অপটেটিভ। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি।
এক্সক্লামেটরি টার্মটা এসছে এক্সক্লামেশন থেকে। এক্সক্লামেশন মানে কি, কোনো বিস্ময়, কোনো অনুভূতি, কোনো ফিলিংস, প্যাশন, দিস টাইপ অফ সেন্টেন্স যখন আমরা মিন করতে চাই তখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে ইউজ করে থাকি। যখন ধরো কোনো কিছু তুমি দেখে অভিভূত হয়ে গেলে, বিস্মিত হয়ে গেলে, সেই রকম কোনো একটা জিনিসকে আমরা কি বলবো, এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লিয়ার? সুতরাং আমরা মোটামুটি আজকের বেসিক কিছু পার্টগুলো নিয়ে আলোচনা করে নিলাম। এরপর আমরা যে ক্লাসটা নিয়ে আনবো সেটা হবে নাউন চ্যাপ্টারটার উপরে। ওকে, তো আজকে আমি চেষ্টা করলাম বেসিক পার্টটাকে ক্লিয়ার করার। যারা এই ক্লাসটাকে একটু ডাউট হচ্ছে তারা রিওয়াইন্ড করে আরেকবার ভিডিওটাকে দেখো, এবং যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা কমেন্ট করে, ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। আমি সেই পার্টটা নিয়ে আরও ডিটেলসে আমি কোনো একটা আলাদা ক্লাসে আলোচনা করে দেব। তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা নিয়মিতভাবে আপডেট পেতে থাকো। এবং আজকের এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ক্র্যাকটাকে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।